জুলাইয়ে গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ রায় ঘোষণা করেন চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। বহুল আলোচিত এই মামলার রায় সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। এর আগে গত ২২ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ মামলার রায় ঘোষণার জন্য ৩০ জুন তারিখ নির্ধারণ করা হয়। দীর্ঘ শুনানি শেষে গত ১৪ মে মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। হাসানুল হক ইনুর এই মামলার তদন্ত শুরু হয়েছিল ২০২৫ সালের ২৫শে মার্চ, আর তদন্ত প্রতিবেদন দাখিল হয় একই বছরের ১১ সেপ্টেম্বর। ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম ৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে এই আসনের নির্বাচনের ফলাফল আর প্রকাশ করা যাবে না এবং তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করে। গত ১২ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হন আসলাম চৌধুরী। তবে আদালতের পূর্ববর্তী আদেশের কারণে এই আসনের ফলাফল এতদিন সরকারিভাবে প্রকাশ না করে স্থগিত রাখা হয়েছিল। সেপ্টেম্বর অথবা অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন। কমিশনের সচিব ৭১কে জানান, এ সময়কে মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছেন তারা। ৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে তাদের সুযোগ থাকবে ভোট দেওয়ার। ইসি বলছে, নির্দলীয় নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা ও শর্ত পূরণ করলে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। ফলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেকেরই ভোটে অংশ নিতে কোনো বাধা থাকলো না। ফারজানা আক্তারের প্রতিবেদন। স্থানীয় সরকারের ৪,৫৮১ ইউনিয়ন পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ১৩টি সিটি কর্পোরেশন সহ অনেক পদ নির্বাচন উপযোগী হয়ে আছে। সংসদে স্থানীয় সরকার মন্ত্রীর ঘোষণার পর সেপ্টেম্বরে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত হতে পারে আচরণবিধি, তালিকায় যুক্ত হতে পারে নতুন প্রতীক। কালকে যেটা আলোচনা হচ্ছে যে ৪০ দিন প্লাস লিভারেজ, মানে বিটুইন ৪০ থেকে ৪৫ দিনের ভিতরে একটা তফসিলের বিষয়টা সীমিত রাখার চেষ্টা করা হবে। সেপ্টেম্বর অক্টোবর তো মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, আমি তো আর ওর বাইরে তো কিছু বলবো না বা বলার সুযোগও আমার নেই। ৩০শে জুনের পর্যন্ত আমরা বলেছি আপনারা মতামতটা দেন। একটা ওয়েবসাইটে মতামত দিতে পারেন, আমরা লিখিতভাবে আমাদের কাছে দিতে পারেন, দুটোভাবেই দিতে পারেন। দিলে আমরা এটা পর্যালোচনা করে কত ৮ থেকে ১০ দিন লাগতে পারে, এটা এর মধ্যে তাহলে আচরণবিধি হয়ে যায়। ৩১ জুলাই পর্যন্ত যাদের নাম ভোটার তালিকায় আসবে তারা ভোট দিতে পারবে বলেও জানান তিনি। ভোটার তালিকা প্রকাশ, ওজোর আপত্তিগুলো নিষ্পত্তি, এগুলো করতে যে সময়টুকু লাগে সেই সময়টুকুর সাথে বিবেচনা করে আমরা যদি তফসিলটাকে আনি, তাহলে আমরা দেখেছি যে মোটামুটিভাবে ৩১শে জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হবেন তাদেরকে নিয়ে আমরা ইলেকশনটা করতে পারি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এর জবাবে সচিব জানান, নির্দলীয় ভোটে প্রার্থী হওয়ার যোগ্যতা ও শর্ত পূরণ করলে যে কেউ অংশ নিতে পারবেন নির্বাচনে। আমার উত্তর একটাই, যিনি প্রার্থী হওয়ার যোগ্য তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন। আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বলছি না, আমি বলছি যে যেহেতু এখানে নির্দলীয় কাঠামোতে নির্বাচনটা হবে, তাহলে যিনি প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন তিনি প্রার্থী হতে পারবেন। ধাপে ধাপে ইউপি বা পৌরসভা দিয়ে নির্বাচন শুরু করতে চায় কমিশন। চূড়ান্ত সিদ্ধান্ত হবে কয়েকদিনের মধ্যেই। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে দেশের উত্তরাঞ্চলের নদ নদীর পানি দ্রুত বাড়ছে। কুড়িগ্রামে দুধকুমার নদের পানি এরই মধ্যে বিপদসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে জেলার নিচু এলাকা, তলিয়ে গেছে লালমনিরহাটের বহু গ্রাম। এরই মধ্যে সাময়িক বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। অবিরাম ভারী বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামে সব নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে দুধকুমার নদের পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। তবে
ধরলা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি এখনো রয়েছে বিপদসীমার নিচে। নিচু এলাকা প্লাবিত হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে, তলিয়ে গেছে আমনের বীজতলা ও সবজির ক্ষেত। এখনকার যে রাস্তায় ঘর তুলে থাকা লাগবে, আমাদের ঘরে ঘরে পানি। এখনকার বাচ্চা কাচ্চা নিয়ে রান্নারও খুব সমস্যা, খাবারও নাই বাসার মধ্যে। এই পানিটা যদি আবার মানে বেশি ব্যাক করে তাহলে মানুষের খুব অসুবিধা হয়ে যায়। এদিকে লালমনিরহাটের রাজপুর, তাজপুর, খুনিয়াগাছ, হাতিবান্ধা, পারুলিয়া, বটমালী সহ তিস্তাপাড়ের বেশ কয়েকটি নিচু এলাকা এখন পানির নিচে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তার পানি বেড়ে বড় বন্যার শঙ্কা করা হচ্ছে। গাইবান্ধার নদ নদীর পানি বেড়েছে, তবে সবগুলো নদীর পানি এখনো বিপদসীমার নিচে। গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলঝুরি উপজেলার বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন। আজকে পানি আরো বেশি বেড়েছে, উজানে বরাক নামতেছে, তার কারণে মধ্যে পানি বৃদ্ধি হতেছে। যে বৃষ্টি পড়তেছে, যদি এরকম বৃষ্টি পড়ে তাহলে আরো পানি বেশি বাড়বে। এই 2-3 দিনে যেরকম বাড়ছে, আজকে ওরকম গেছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 72 ঘন্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার তিস্তা ও ধরলা নদী এবং দুধকুমার নদের পানি আরও বাড়বে। এতে নদীর কাছাকাছি নিচু এলাকায় সাময়িক বন্যার শঙ্কা রয়েছে। হাসিবা আলী বর্ণা, ৭১। বন্যার সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মোস্তাফিজ আছেন কুড়িগ্রাম থেকে, এবং লালমনিরহাট থেকে আরেক সহকর্মী মিলন পাটোয়ারি যুক্ত আছেন আমাদের সাথে। রাজু, আপনার কাছ থেকে আগে জানতে চাই, নদ নদীর পানি বাড়ার কারণে বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। তো এখন কি অবস্থা নদ নদীর, এবং বন্যা মোকাবেলায় প্রশাসনের কি ধরনের পদক্ষেপের কথা আপনি জানতে পেরেছেন? ধন্যবাদ অদিতি আপনাকে। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি আসলে উন্নতি হয়েছে। এখানে যে গতকাল ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ যে নদ নদীগুলো পানি কমতে শুরু করেছে, তবে দুধকুমার নদীর পানি এখনো 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল যে অবস্থা ছিল, আজকে সেই অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে, যেহেতু পানি কমতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং কুড়িগ্রামে টানা বেশ কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টি হওয়ার কারণে এই যে পাহাড়ি ঢল এবং পানির যে অবস্থাটি, এই অবস্থাটির কারণেই কিছুটা বন্যা অবস্থার সৃষ্টি হয়েছে। তবে এখনো পুরোপুরি বন্যা হয়নি, নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে। যেহেতু আজকে আবার পানি কমতে শুরু করছে, সেখানে মানুষের কিছুটা স্বস্তি ফিরে এসেছে। এবং নিচু এলাকাগুলোতে যে শাকসবজি এবং আমন বীজতলাগুলো ছিল, এটি পানির নিচে এখনো রয়েছে। তবে যেভাবে পানি কমছে, তাতে মনে হচ্ছে 2-1 দিনের মধ্যেই ওই নিচু এলাকাগুলোর পানি কমে যাবে। আপনি নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রামে 405টি চরদ্বীপ রয়েছে, এবং এইসব চরদ্বীপ চরে প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষ বাস করে। এইসব মানুষ আসলে এই পানি বাড়ার সাথে সাথে ওইসব এলাকার মানুষ কাজ এক প্রকার বন্ধ হয়ে যায়। তারা কিছুটা আর্থিক সংকটের মধ্যে রয়েছে, এবং ওই পরিবারগুলো যেহেতু তারা কাজ পাচ্ছে না, তাই তাদের যে অবস্থাটা, এই অবস্থাটায় অনেক পরিবার অনেক সময় না খেয়েও তারা দিন কাটাচ্ছে। এবং তাদের সাথে সাথে তাদের যে গবাদি পশুগুলো রয়েছে, এই পশুগুলো কিছুটা কষ্টে পড়েছে। এবং যেহেতু পানির কমার একটা এই মুহূর্তে সম্ভাবনা রয়েছে, সেহেতু তাদের হয়তো 2-1 দিনের মধ্যে কষ্ট কমবে। আপনি বলছিলেন যে প্রশাসনের কি অবস্থা, আসলে প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, তারা বলছে যে তাদের এখনো বন্যা যেহেতু পুরোপুরি শুরু হয়নি, তবে তাদের প্রচুর পরিমাণে খাদ্য মজুদ আছে, এবং স্বাস্থ্যসেবার জন্য যে চিকিৎসা বা বিভিন্ন ঔষধ, এটাও তারা রেখেছে মজুদ করে। যখন পুরোপুরি বন্যা শুরু হবে, তখন তারা বলছে যে আমরা এই জিনিসগুলো তখন দেব। এই মুহূর্তে তারা কোনো এখনো বরাদ্দ দেয়নি। তবে পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী, উনি আমাকে বলেছেন যে এই মুহূর্তে যেহেতু পানি কমার সাথে সাথে ভাঙনও চলছে, এই ভাঙনের কারণে প্রায় 45 নদ নদীর 45 কিলোমিটার অববাহিকায় 30টি পয়েন্টে প্রচুর ভাঙছে। এই ভাঙন রোধের জন্য তারা জিও ব্যাগ এবং তারা ব্লক ফেলছে। যদিও স্থানীয় মানুষরা বলছে যে আসলে এই রাজু, আপনার কাছ থেকে আমরা কুড়িগ্রামের খবর তো জানছিলাম, লালমনিরহাটের খবর এবারে জেনে নেব। মিলন, লালমনিরহাটে তো তিস্তার পানি বেড়েছে, নিচু এলাকার ফসলের ক্ষেত তলিয়ে গেছে বলে আমরা জানছিলাম। তো এখন কি অবস্থা সেখানে, মানুষের দুর্ভোগ কেমন দেখছেন, এবং আগাম বন্যা নিয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে?
অদিতি, লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে গতকালকে ছিল, কিন্তু আজকে সকালে আবার বিপদসীমার নিচ দিয়ে যাচ্ছে। এর কারণে লালমনিরহাটের বন্যা অনেকটা উন্নতির দিকে। তবে পানি উন্নয়ন বোর্ড কিছুক্ষণ আগে আমাদের যেটা পূর্বাভাস দিয়েছে যে 48 ঘন্টার পরবর্তীতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাবে এবং ধল্লা, রত্নাই সহকারে সানিয়াজান যে নদ নদী রয়েছে সেখানে নদীর পানি বৃদ্ধি পাবে। তবে নিম্ন অঞ্চলগুলোতে প্রায় যে পরিমাণের এখন যে গত 2 দিনের তিস্তার পানি বৃদ্ধির কারণে লোকালয় যে সমস্ত পানি প্রবেশ করেছে সেই সমস্ত পানির কারণে বেশ কিছু পরিবার পানিবন্দী অবস্থা রয়েছে। তবে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টের হিসেবে যদি বলি যে দুপুর 12টায় ছিল বিপদসীমার 31 সেন্টিমিটার নিচে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে বিপদসীমার 21 সেন্টিমিটার নিচে। অর্থাৎ সময় যত গড়িয়ে যাচ্ছে তিস্তা নদীর পানি বৃদ্ধির দিকে যাচ্ছে। তবে জেলা প্রশাসক আমাদের জানিয়েছে যে বন্যা নিয়ন্ত্রণের জন্য তারা একটা জরুরি কক্ষ খুলেছে এবং সিভিল সার্জন প্রশাসন জানিয়েছে যে লালমনিরহাট জেলায় যে বন্যা কবলিত এলাকার জন্য 48টি মেডিকেল টিম তারা গঠন করেছে। তারা যে কোনো সময় যদি বড় আকারের একটা বন্যা দেখা দিলে তাহলে সেখানে তাদের যে টিম আছে এই টিম সেখানে কাজ করবে। এছাড়াও বিভিন্ন যে দুর্যোগকালীন যে সমস্ত শেল্টার রয়েছে এবং যে সমস্ত বিদ্যালয় রয়েছে তিস্তা নদী, ধল্লা নদী যে বেষ্টিত সেই সমস্ত বিদ্যালয়গুলো ইতিমধ্যে প্রস্তুত রাখা রয়েছে। অদিতি, এই ছিল লালমনিরহাটের তিস্তাবারের সর্বশেষ খবর। মিলন, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম তিস্তার পরিস্থিতি। দর্শক সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়ে কুড়িগ্রাম এবং লালমনিরহাটের বন্যা পরিস্থিতির খবর জানিয়ে দিচ্ছিলেন এতক্ষণ। স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে কাতারে পাড়ি জমিয়েছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার 5 তরুণ, কিন্তু তারা পরিবারের কাছে ফিরলেন কফিনবন্দি হয়ে। তাদের মৃত্যুতে পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেমেছে। প্রাথমিকভাবে নিহতদের প্রত্যেক পরিবারকে 35,000 টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড। আজিজ জাফরানের ছবি ও মুহিত দিদারের তথ্যে প্রতিবেদন। মঙ্গলবার সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন স্বজনরা। উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতারাও। 5টা পরিবার, তাদের পরিবারের যারা আছে সন্তানাদি, তাদের মুখে হাসি ফুটানোর জন্য তো তারা বিদেশ গিয়েছিল। এমত অবস্থায় তাদের চেষ্টা করছেন। পরে 5 জনের মরদেহ নেওয়া হয় সিলেট কানাইঘাটে। সেখানে একসাথে সবার মরদেহ পৌঁছালে শোকের আবহে ছেয়ে যায় পুরো গ্রাম। স্বজন সহ বহু মানুষ শোকার্ত পরিবারগুলোকে সমবেদনা জানাতে ভিড় করেন। পরে তারা জানাজায় অংশ নেন। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়েছেন তাদের স্ত্রী, সন্তান ও স্বজনরা। সরকার যে এত তাড়াতাড়ি আমাদের এই লাশটাই দেশে পাঠিয়েছেন, আমরা তাতে অনেক কৃতজ্ঞ। আমরা তো বাই বাগারি তো মাই বাপ তো খেয়ে লইয়া গেছি না, একলা তো অসুহায় ওটা আর কি সরকারের কাছে চাই আর যেমন আর কি অ্যাক্সিডেন্ট ওখান আর কি একটা নিয়ন্ত্রণ করতা। ওহার ওহর যেন ঘটনা যেন ওর যেন সবাই মারিব তোর বুক খালি ওর। আমার ভুয়া গিয়ে আগে কথা আমার ভুয়া গিয়ে আমার ভুয়া ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড জানায়, প্রাথমিকভাবে নিহতদের প্রত্যেক পরিবারকে 35,000 টাকা অনুদান দেওয়া হবে। গত 21 জুন কর্মস্থলে যাওয়ার পথে কাতারের দোহায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সিলেটের কানাইঘাটের 5 প্রবাসী। এরা হলেন মোস্তাক আহমদ আফনান, জুবাইর আহমদ, জসিমউদ্দিন, জিবাল আহমেদ এবং কাদির আহমদ। পিন্টু হাজং, 71। হাসপাতালের কার্যক্রম চালুর দাবি ও একাডেমিক কার্যক্রমে অব্যবস্থাপনার প্রতিবাদে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 10:30টায় মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তারা জানান, সুনামগঞ্জ মেডিকেলে 4টি শিক্ষাবর্ষ চালু থাকলেও হাসপাতাল কার্যক্রম চালু না হওয়ায় একাডেমিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। হাসপাতাল চালুর দাবিতে গত বছরের 15ই এপ্রিল থেকে লাগাতার আন্দোলন করে প্রশাসনের আশ্বাস পেলেও
1 বছরেও হাসপাতাল চালু হয়নি। এবার দাবি পূরণ না হলে আমরণ, অনশন সহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এদিকে অবরোধের কারণে সুনামগঞ্জ ও সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী। যশোরে 250 শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটটি দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরবাসীর কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন পর সিসিইউ চালুর খবরে আনন্দিত চিকিৎসক ও রোগীরা। এস এম ফরহাদের তথ্য ও রাব্বি আলামিনের ছবিতে প্রতিবেদন। হৃদরোগে আক্রান্ত একজন রোগীর কাছে প্রতিটি সেকেন্ডই জীবন মৃত্যুর লড়াই, অথচ যশোরে সেই লড়াইয়ে 2 দশক ধরে হার মানছে অসংখ্য মানুষ। কোটি টাকা ব্যয়ে নির্মিত করোনারি কেয়ার ইউনিটটি আজও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। 2006 সালে তৎকালীন সরকার হাসপাতালটিতে 5 কোটি টাকা ব্যয়ে এই ইউনিটটি নির্মাণ করে। সে সময় ইউনিটের জন্য ভবন নির্মাণ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা হলেও পরবর্তীতে নানা জটিলতায় এটি চালু হয়নি। তবে সম্প্রতি সিসিইউ পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই ঘোষণায় উচ্ছ্বসিত যশোরবাসী। যখন হাটের রিং করাতে হয় তখন এটা অনেক সময় এটা ব্যয়বহুল ব্যাপার। যশোর থেকে ঢাকায় যাওয়া, যোগাযোগের সমস্যা, যাতায়াতের সমস্যা। যশোরের মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত, এটা এখনো পর্যন্ত একটা অষ্টম আশ্চর্যের ব্যাপার বলে মনে হয় আমার কাছে। পূর্ণাঙ্গ ইউনিট হিসেবে যা যা সুবিধা সবই যদি এখানে যেভাবে বলছে যদি চালু হয় তাহলে এটা আমাদের অত্যন্ত উপকার হবে। সিসিইউ পূর্ণাঙ্গভাবে চালু হলে যশোরের হৃদরোগ চিকিৎসায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন চিকিৎসকরা। আমরা চিহ্নিত করেছি যে আমাদের অবকাঠামোগত পরিবর্তন কি দরকার, তারপরে আমরা চিহ্নিত করেছি যে কি আমাদের যন্ত্রপাতি, লজিস্টিক সহ আনুষঙ্গিক সুবিধা প্রয়োজন। হার্টের এনজিওগ্রাম করার জন্য কোনো রোগীকে পথের মধ্যে যে অতিরিক্ত সময় ব্যয় হয় এই সময়টা ব্যয় হবে না, আমরা সাথে সাথে এনজিওগ্রামটা এখানে করতে পারবো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পূর্ণাঙ্গ সিসিইউ চালুর জন্য প্রয়োজনীয় জনবল, বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক সরঞ্জাম নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। চিঠি পাঠিয়েছি, আমরা অপেক্ষা করছি যে এই কাজগুলো যদি চলে আসে স্টিক্স এবং জনবল, আমরা তখনই আমার কাজ শুরু করে দিতে পারবো পূর্ণাঙ্গ সিসিইউ। দীর্ঘ 19 বছর ধরে মূল্যবান চিকিৎসা যন্ত্রপাতিগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হয়ে গেছে। শাদ ইসলাম, 71। লক্ষ্মীপুরে প্রিপেইড বিদ্যুৎ মিটার ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে গ্রাহকরা। তারা বলছেন রিচার্জ করতে দীর্ঘ টোকেন নাম্বার মিটারে প্রবেশ করাতে প্রায়ই ভুল হচ্ছে। এতে লক হয়ে যাচ্ছে মিটার। আবার বিদ্যুৎ সংযোগ চালু করতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। আতোয়ার মনিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রিপেড বিদ্যুৎ মিটার রিচার্জ করতে গিয়ে চরম ভোগান্তিতে লক্ষ্মীপুর পৌর এলাকার গ্রাহকরা। আগে যেখানে 20 থেকে 40 ডিজিটের টোকেন নম্বর পাওয়া যেত, সেখানে এখন 80 থেকে 220, এমনকি 240 ডিজিট পর্যন্ত দীর্ঘ নম্বর চাপতে হচ্ছে। এসব নম্বর মিটারে প্রবেশ করাতে গিয়ে প্রায় ভুল করছেন গ্রাহকরা। এতে মিটার লক হয়ে বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। গ্রাহকদের অভিযোগ, আধুনিক প্রযুক্তির নামে নতুন জটিলতা তৈরি হয়েছে। বয়স্ক লোক, নারী ও প্রযুক্তিতে অভিজ্ঞ নয় এমন মানুষের জন্য নম্বর প্রবেশ করানো কঠিন হয়ে গেছে। একসাথে অনেকগুলো নাম্বার এখানে চাপতে হয়, নাম্বার চাপতে পারে না। আমার মেয়ে হোস্টেলে থাকে, ওই দিন সে আমাকে রাত্রে 2টা বাজে ফোন দিয়েছে, সে মিটার রিচার্জ করতে পারে না। এখন এটা আমি এখান থেকে ওকে যতই বলি সে এটা করতে পারতেছে না। পরে যাইয়া মিটার এক পর্যায়ে লক হয়ে গেছে। মনে করেন না রেট বাড়ক, কিন্তু আপনার নাম্বার যদি 20 থাকে তাহলে তো আর সমস্যা হয় না আগের মতো। নাম্বার বেশি হওয়ার কারণে সমস্যাটা। আমরা এটা যে নম্বরটা ব্যাংকে দিয়ে আসি, টাকাটা ওই টাকাটা দিয়ে আসি, নম্বর আঙুলে চুন যে আমরা নম্বরে টিপতে পারি না। টাকা মিটারে থাকতে আমি নাম্বারটা দিয়ে টাকা ঢুকেছি, ঢুকানোর পরে যে এখন কালকের থেকে আবার আমার মিটারে ডাক দেয়। আজকে আবার যাই, আমি একটু আগে টাকা 200 ঘুরে আনছি, আমি যখন আবার মিটারে ঢুকেছি, মিটারে টাকা ঢুকে না। এই বিষয়ে দুঃখ প্রকাশ করে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, স্মার্ট প্রিপেড মিটার চালু হলে গ্রাহকদের এই ভোগান্তি থাকবে না। পিডিবি থেকে কিছু টেন্ডার হবে, ডিসিগুলো আসলে সব মিটার অনলাইনে চলে আসবে এবং টাকা অটোমেটিক্যালি মিটারে ঢুকে যাবে। আপনি যখন বিকেশ থেকে ঢাকা থেকে মিটার 500 টাকা আপনার রিচার্জ করছেন, মিটার অটো ঢুকে যাবে, মিটার নাম্বার ফেস করতে হবে না।
এই সুবিধাটা সরকারিভাবে প্রযুক্তি চলতেছে। নতুন ট্যারিফ, বিভিন্ন চার্জ এবং বকেয়া সমন্বয়ের তথ্য মিটারে হালনাগাদ করার কারণেই দীর্ঘ এই টোকেন নম্বর তৈরি হচ্ছে বলেও জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। শান্তা ইসলাম, ৭১। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি বরাদ্দের টিআর ও কাবিখা কর্মসূচির চাল সিন্ডিকেট চক্র ভেঙে দেওয়ার দাবি তুলেছেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। তিনি আরও জানান, এলাকার উন্নয়নে বরাদ্দ করা সরকারি চাল নিয়ে নানান অনিয়ম করত এই চক্র। এলাকায় একই রকম আরও কয়েকটি সিন্ডিকেট রয়েছে বলেও জানান তিনি। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য টিআর ও কাবিখার দেয়া চাল নির্ধারিত দামে বিতরণ করা হতো না। একটি অসাধু চক্র সবসময় দাম বাড়িয়ে রাখত। দীর্ঘ ১.৫ যুগ পর এই চাল ঠিকঠাক বিতরণের উদ্যোগ নেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। সিন্ডিকেট ভেঙে তিনি নতুনদের চাল বিতরণের অনুমতিপত্র দেন। বিগত ১৭ বছর আমলে আমরা বিভিন্ন জায়গায় বরাদ্দ আছে, কিন্তু আমরা বরাদ্দ পাইনি। এই বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে চাল বিক্রি করে দিছে। তো আমরা চাই এখানে যারা এই কাজ করবে, যে প্রকল্পে, তারা সেই চাউল গম নিয়ে ন্যায্য মূল্যে বিক্রি করে যে সেই কাজগুলো যাতে সঠিকভাবে সম্পন্ন করতে পারে, তার জন্য আমরা এই সিন্ডিকেটের থেকে বেরিয়ে আসার জন্য আমরা আপনার চেষ্টা করছি। রূপগঞ্জের মুরাপাড়া খাদ্য গুদামের কর্মকর্তা চাল বিতরণ নিয়ে অনিয়মের কথা স্বীকার করেন। তিনি জানান, এখন সরকার নির্ধারিত দামে কাজ অনুযায়ী চাল বন্টন করা হচ্ছে। যাদের ডিও হোল্ডার তারাই শুধুমাত্র গুদামে এসে তাদের নির্ধারিত পণ্য 100% বুঝে নেবে এবং আমরা সেভাবেই খাদ্যশস্য বিলি বিতরণ করতেছি। এখানে কোনো ধরনের আপনার সিন্ডিকেট বলেন আর যে ব্যবসায়ী বলেন, তারা এখানে কোনোভাবেই অ্যালাউ হবে না। এ বিষয়ে রূপগঞ্জ আসনের সংসদ সদস্য জানান, এলাকায় টিআর কাবিখা ছাড়াও সরকারি যত প্রকল্প পরিচালিত হচ্ছে সবখানে অনিয়ম রয়েছে। পর্যায়ক্রমে এগুলো নিয়মের আওতায় আনা হবে। আশা করি শুধু চালের এই সিন্ডিকেট না, রূপগঞ্জের আরো অনেকগুলি সিন্ডিকেট আছে। আমরা বিভিন্ন ওয়েতে চেষ্টা করতেছি রূপগঞ্জের যতগুলি সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটগুলোকে ভাঙার জন্য। আশা করি রূপগঞ্জের সিন্ডিকেট ছাড়া, মানে সিন্ডিকেট মুক্ত একটি রূপগঞ্জ ইনশাল্লাহ আমরা উপহার দেব রূপগঞ্জবাসী। এ নিয়ে এলাকার লোকজন জানান, সরকারি প্রকল্প নিয়ে যেসব চক্র অনিয়ম করে তাদের উপর সব সময় মনিটরিং রাখা দরকার। শাকিলা সিথি, ৭১। প্রাথমিক বিদ্যালয়ের সিলেবাস দেওয়ার নাম করে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে চাঁদপুরের একদল শিক্ষকের বিরুদ্ধে। অভিভাবকরা আরও জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কিছু কর্মকর্তার যোগ সাজসে শিক্ষার্থীদের কাছ থেকে ১০ থেকে ৪৫ টাকা পর্যন্ত নিচ্ছে শিক্ষকরা। এভাবে সিলেবাস বিক্রির কোনো নিয়ম না থাকলেও টাকা নেয়ার বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তারা। আলামিন ভূঁইয়ার তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রাথমিক শিক্ষা অবৈতনিক হওয়ায় শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষা উপকরণ দিচ্ছে সরকার, কিন্তু চাঁদপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সিলেবাসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে সরবরাহ করা সিলেবাসের জন্য প্রতি শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা হচ্ছে ১০ থেকে ৪৫ টাকা পর্যন্ত। আমাদের উনি বিতরণ করছিল টাকা নিচে, এটিও ম্যাডাম সিলেবাসের জন্য ৩০ টাকা করে আর কি নেওয়া হয়েছে। শিক্ষার্থীরাও অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ করেছে। প্রশ্ন করলে কয়েকজন শিক্ষক টাকা নেয়ার কথা স্বীকার করেন। আঙ্গত নিচে ৩০ টাকা করে, আমি সিলেবাসের জন্য ৩০ টাকা নিচ্ছি। বাচ্চাদেরকে বলছি যে তোমরা এখন দাও, তারপর পরবর্তীতে তোমাদের এই টাকাটা, আমাদের টাকা আসলে তোমাদেরকে দিয়ে দেব। ১৫ টাকা করে। কেন? কয় টাকা খরচ হয়েছে আপনার? ৮ টাকা করে আনছি। ক্যামেরায় কথা বলতে রাজি হননি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পরে তিনি জানান, ছাপানোর পাশাপাশি পরিবহন, বিতরণ ও শিক্ষকদের সম্মানের জন্য এই অর্থ নেওয়া হয়েছে। এটা খরচটা তো শুধু একটা না, এটা কেরিং চার্জ আছে, এটা যে কাউন্টিং করে দিছে দপ্তরের মাধ্যমে দেওয়া হয়েছে। আমরা তো ওই খেলাধুলার ব্যস্ত ছিলাম, তাহলে এটা কাউন্টিং তো তাকে একটা টাকা দেওয়া লাগে, কিন্তু ৫০০ টাকা করে দেওয়া লাগে। আচ্ছা, ঠিক আছে, সেটা আপনি প্রাথমিকের স্টুডেন্টদের কাছ থেকে আদায় করছেন? আমরা স্টুডেন্টদের এটা তো
কারণ ভাতের প্রতিনিধির কিছু কাজ, এই কাজটা তো বিনামূল্যে বই না, যে এটা সিলেবাস, এটা ফ্রি দেওয়ার সুযোগ খুবই কম। তো অনুসন্ধানে দেখা যায় প্রায় 2 টাকা ব্যয় সিলেবাস ছাপা হলেও শিক্ষার্থীদের কাছে থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়। এরকম যে সব বিদ্যালয়ে অভিযোগ রয়েছে তাদের তদন্ত সাপেক্ষে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে শিক্ষা বিভাগ। আল ইমরান, ৭১। নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী জিওস পুকুর ও এর আশেপাশের প্রায় ৩০০% জমি দখলমুক্ত করা হয়েছে। সেখানে আধুনিক মডেল মন্দির ও ধর্মীয় উপাসনালয় গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, দীর্ঘদিন ধরে দখল করে রাখা আনুমানিক ১৫০ কোটি টাকা মূল্যের এই সম্পত্তি উদ্ধার করা হয়েছে। পরে সেখানে একটি আধুনিক মডেল মন্দির, ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপযোগী পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। এরই মধ্যে ১০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এটা অনেকে দখল করে রেখেছিল এবং অনেকের ছিল যে এটাকে ময়লা আবর্জনা ফেলে এটাকে তারা একসময় দখল করে নেবে। সেটার হাত থেকে রক্ষা করেছি। হিন্দু সম্প্রদায় এতে খুশি এবং মুসলমান যারা ওই এলাকায় বসবাস করে সবাই খুবই খুশি। আমরা এই পুকুরটাকে একটি খুব জনবান্ধব, যাতে মানুষ সাঁতরাতে পারে, মানুষ গোসল করতে পারে, মাছ চাষ করতে পারে এবং চারিদিকে যাতে বিনোদনের জন্য ব্যবস্থা করব। নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ২,২৬০ কোটি ২৪ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বাবুন পালের ক্যামেরায় বিস্তারিত প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদনে। বর্ষাকাল এলেই নগরীর নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতার ভোগান্তি দীর্ঘদিনের। এ সময় ঘটে নগরীর খাল নালাগুলোতে পড়ে প্রাণহানির ঘটনাও। তাই এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাজেটে গুরুত্ব পেয়েছে জলাবদ্ধতা নিরসন। মঙ্গলবার দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বাজেট ধরা হয়েছে ২,২৬০ কোটি ২৪ লাখ টাকা। মেয়র জানান, নগরীতে জলাবদ্ধতার সমস্যা অনেকটা কমে এলেও সাম্প্রতিক বৃষ্টিপাত ও জোয়ারের কারণে কিছু এলাকায় জলজট সৃষ্টি হয়। তবে গত ৩০ বছরের পুরনো এই সমস্যা ৫০ থেকে ৬০% সমাধান করা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি। যদিও এখানে ২১টি খালের কথা বলা হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের চিফ কনজারভেন্সি অফিসার সহ আমরা বিভিন্ন জায়গায় এবং চিফ ইঞ্জিনিয়ার আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি। প্রায় সেখানে ৪০টি খাল আমরা চিহ্নিত করছি এবং এটা এই ডিপিপিতে আসবে। যদি ২১টি খাল এখানে আমরা লিখেছি, যেটা ব্যয় ধরা হয়েছে ৩,৫০০ কোটি টাকা, এটা থেকে ব্যয় বাড়তে পারে। বাকি কাজ সম্পন্নে খাল খনন, ড্রেন সংস্কার ও সুইচ গেট নির্মাণের কাজ চলমান রয়েছে। এসব কাজ বাস্তবায়নে সিডিএ, পানি উন্নয়ন বোর্ড, বন্দর কর্তৃপক্ষ ও ওয়াসা সহ সেবাধর্মী সংস্থাগুলোকে নিয়ে সমন্বিতভাবে কাজ চলছে। সবাইকে নিয়ে আমরা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে চট্টগ্রামবাসীর গত ৩০ বছরের যে জলাবদ্ধতার সমস্যা, সেটা ইনশাল্লাহ অর্ধেকে নামিয়ে আমরা এনেছি। প্রয়োজনীয় স্থানে স্ল্যাব ম্যানহোলের ডাকনা বসিয়ে অরক্ষিত নালা ও খালের পাড়ে রেলিং স্থাপন করে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকানোর ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করছি। জলাবদ্ধতা নিরসনে ২১টি খাল সহ অন্যান্য খাল খনন প্রকল্পে ৩,৫০০ কোটি টাকা এবং চৌক বাস্তবায়িত ৩৬টি খাল সহ রক্ষণাবেক্ষণ ও পরিচালনের জন্য ২,৮০০ কোটি টাকার প্রকল্প পাইপলাইনে রয়েছে বলে জানান চসিক মেয়র। নূর তাজমিন নীর, ৭১। মধ্যপ্রাচ্য যুদ্ধের ১.৫ মাসে ২৩৮টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় অন্তত ৩০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সারা বিশ্বের বহু বিমানবন্দর এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই সংকটের মধ্যেও এবছর প্রথম ৫ মাসে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে প্রায় ৭,৮০০টি ফ্লাইট পরিচালনা করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে মার্চ ও এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত বাতিল হয়েছে মধ্যপ্রাচ্যগামী 238টি ফ্লাইট। চলতি 2025-26 অর্থবছরের মে পর্যন্ত 11 মাসে 246 কোটি টাকা রাজস্ব আদায় করেছে এই বিমানবন্দর। ফ্লাইট বাতিল হওয়ার কারণে প্রায় 30 কোটি টাকা বাড়তি রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে বিমানবন্দর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এই অবস্থা বলছেন বিমানবন্দরের মুখপাত্র। যুক্তরাষ্ট্র এবং ইরানের যে যুদ্ধ, তারে ক্ষেপণাস্ত্র হামলার কারণে এখানে যেতে পারে নাই, যার কারণে বাংলাদেশ থেকে অনেক ভোগান্তির কারণ হয়েছে। সর্বশেষ 238টা ফ্লাইট বাতিল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই সমস্ত ফ্লাইট বাতিলের কারণে যখন তারা যেতে পারছিলেন না, তারা যেন এয়ারপোর্টে এসে নানা ধরনের হয়রানিতে না পড়ে, আমরা আমাদের এয়ারলাইন্সের প্রতিনিধিদের সাথে বসে আমরা একটা কোঅর্ডিনেশন সেল গঠন করি। তবে এমন পরিস্থিতিতেও ইতিবাচক তথ্য দিয়েছেন বিমানবন্দরের পরিচালক। তিনি জানান, আকাশপথে বিধিনিষেধ এবং আন্তর্জাতিক ফ্লাইট সংকোচনের মধ্যেও চলতি বছরের প্রথম 5 মাসে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে প্রায় 7,800টি ফ্লাইট পরিচালিত হয়েছে। শাহ আমানত বিমানবন্দরে গত মে পর্যন্ত 3,245টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পাশাপাশি 3,72,237 জন যাত্রী পরিবহন করেছে বিমানবন্দর। এর বাইরে অভ্যন্তরীণ 4,548টি ফ্লাইটে পরিবহন হয়েছে আরও 3,86,700 যাত্রী। আমরা এয়ারলাইন্সের সঙ্গে, বিভিন্ন বিমান সংস্থার সঙ্গে আমাদের সিভিল এভিয়েশন সদর দপ্তরের গাইডলাইন অনুযায়ী এবং আমাদের মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী আমরা সমন্বয় করে এই যাত্রীগুলিকে আস্তে আস্তে আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করি এবং বিদেশে যারা ছিল তাদেরকে আমরা আনার ব্যবস্থা করা হয়। যুদ্ধের কারণে আটকা পড়া যাত্রীদের সুবিধার্থে এয়ারলাইন্সগুলো ছাড় দেওয়াতেও রাজস্ব আয়ে টান পড়েছে বলছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। আমরা সবগুলো এয়ারলাইনে কিন্তু অলমোস্ট একই রকম রুলসই ফলো করতো, যেটা হচ্ছে জেনারেস পলিসি ছিল টিকিট রিফান্ড করা, ফ্রি অফ কস্টে ডেট চেঞ্জ করে দেওয়া, অন্য এয়ারক্রাফটে যদি কেউ ট্রাভেল করতে চায় তাদেরকে ইস্যু করে দেওয়া, এগুলো আমরা করেছি, যার দরুন এই ইম্প্যাক্টটা তেমনভাবে পড়তে পারেনি এদেশে। চট্টগ্রাম বিমানবন্দর সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে 660টি এবং ফেব্রুয়ারি মাসে 630টি আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা হলেও যুদ্ধের মাস মার্চে 671টি, এপ্রিলে 685টি এবং মে মাসে 652টি ফ্লাইট ওঠানামা করেছে। হাসান আহমেদ, 71। বরিশালে চলছে শিল্প ও বাণিজ্য মেলা। নগরীর পরেশ সাগর মাঠে এবারের মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের কুটির শিল্প পণ্য বেচাকেনায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মেলায় রয়েছে শিশু কিশোরদের জন্য বিনোদনের ব্যবস্থা। প্রতিদিন এখানে আসছেন বহু দর্শনার্থী। বিধান সরকারের প্রতিবেদন। মেলা বলতেই সবার আগে বায়না আসে শিশু কিশোরদের পক্ষ থেকে। রাইডে ওঠা, পছন্দের খাবার থেকে কেনাকাটায় ওদের মত সবার আগে। সেই ইচ্ছে পূরণ হওয়ায় তারা মেলায় এসে বেজায় খুশি। আর মেলায় অনেকগুলো বেঞ্চ কিনেছে আর একটা আইসক্রিম খেয়েছে। নানু, আম্মু, বোন, মামার সাথে রাইডে চড়ে খুব মজা লাগছে। এই রাইডে উঠছি নৌকায়, অনেক ভালোই লাগছে আমার। মেলায় হস্তশিল্প আর নিত্য ব্যবহৃত গৃহস্থালী পণ্যের পাশাপাশি গহনা থেকে খেলনা সহ গার্মেন্টস সামগ্রীও মিলছে। ক্রেতারা বলছেন সাশ্রয়ী মূল্য এবং একত্রে সব ধরনের পণ্য পাওয়ায় সুবিধা হয়েছে। এমনি ভালোই উঠছে এবং এক জায়গা থেকে সবকিছু কেনা যায়, এটা হলো বেশি ভালো। পরিবেশ বেশ সুন্দর, ভালোই লাগছে, কোনো গ্যাদারিং নেই। আর জিনিসপত্র যা দেখলাম বেশ ভালোই লাগছে। আমার পছন্দের মতো আমি কিছু অর্নামেন্টস কিনছি, পেন্ডেন্ট টাইপের। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পসরা নিয়ে এসেছেন দোকানিরা। বেশিরভাগই এসেছেন নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে। বেচাকেনাও ভালো হচ্ছে বলে জানালেন তারা। যেমন শিল্পের জিনিসগুলা, এই যে কাঠের সামগ্রীগুলা ইন্দিরহাট বেসিক যেটাকে বলে, ওখানে তৈরি হয়, বিক্রি ভালো ইনশাল্লাহ। আমরা ঢাকা থেকে আছি দাদা, কসমেটিক, খেলনা সব ধরনের মালে আছে আমাদের কাছে। মেলার আয়োজক কমিটির নেতারা জানান, তারা এবার কুটির শিল্পে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দিয়েছেন, যাতে করে এই উদ্যোক্তারা সহজেই তাদের পণ্য ক্রেতাদের কাছে উপস্থাপন করতে পারে। মেলাটা 26শে মে শুভ উদ্বোধন হয়েছে। সারা বাংলাদেশ থেকে 150টির উপর উদ্যোক্তারা আসছে স্টল নিয়ে। শিল্প উদ্যোক্তা আছে, তাদেরকে প্রমোট করা, তারা এই জায়গায় এই মেলায় তাদের পণ্য প্রদর্শনী করবে। 26 মে থেকে শুরু হওয়া এই শিল্প বাণিজ্য মেলায় 1.5 শতাধিক স্টল রয়েছে। বিকেল 4টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত 9টা পর্যন্ত। বিধান সরকার, 71, বরিশাল। চলছে দেশযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।